স্যার, কার্যত পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি সামনে আসছে। এসএসসির দুর্নীতি, এবারে প্রাথমিকের মামলা চলছে, কয়লা চুরি, গরু চুরি, একাধিক দুর্নীতি। কিন্তু তা সত্ত্বেও প্রধান বিরোধী দল হিসাবে কোথাও গিয়ে বিজেপি কি সঠিকভাবে তার কাজ করতে পারছে? কি মনে করছেন, কোথাও গিয়ে কি বিজেপির ব্যর্থতা রয়েছে? না দেখো, মানে পশ্চিমবাংলায় গত 15 বছরে যা চলল, এক কথায় সেটাকে তাণ্ডব বললেও কম বলা হবে। দেখো, কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথী, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এটা সারা ভারতবর্ষের সব সরকার এখন দিচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, নন গভর্নেন্স, মানে কার্যত কলকাতা হাইকোর্ট পশ্চিমবাংলাকে চালায় এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের সরকার একটা ডিসিশন নিতে পারে না যেটা রুল অফ লর কনটেক্সটে ঠিক আছে। একটা ডিসিশন নিতে পারে না সরকার যেটা মানে দলীয়, মানে ক্ষুদ্র দলীয় ভাবনার বাইরে বৃহত্তম জনগণের স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে পারে না, যেটা গুড গভর্নেন্সের যে 8টা প্যারামিটার আছে, সুশাসনের যে 8টা মাপকাঠি আছে, সেই কনটেক্সটে ধরো রুল অফ ল, আইনের শাসন মেনে সেই কাজটা হবে, ট্রান্সপারেন্ট ওয়েতে হবে, স্বচ্ছতা বজায় রেখে কাজটা হবে, দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। এরকম 8খানা প্যারামিটার যেটা গুড গভর্নেন্সে বলা আছে, তার একটাও টাচ করে না পশ্চিমবাংলার শাসন ব্যবস্থায়। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এবার তারা বিজেপিকে 50-এর নিচে নামিয়ে দেবে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আর অভিষেক যখন কোনো কথা বলে তার কিন্তু একটা গুরুত্ব আছে। মানে আমি বলছি, 1-2বার ফেল করেছে ও, যেমন ব্যারাকপুরে অর্জুন সিং 2 লাখ ভোটে জেতেনি, কিন্তু সেই সময়ে অভিষেকের কাছে আইপ্যাক টিম ছিল না, যখন ও 2 লাখ ভোটে জিতবে বলেছিল। এখন অভিষেকের কাছে যে টিমটা আছে, তারা প্রতিনিয়ত প্রত্যেকটা কনস্টিটুয়েন্সির ফিডব্যাক দিচ্ছে। সারা রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক গতি প্রকৃতি কী, তার তথ্য তুলে আনছে আইপ্যাক টিম। সেই তথ্য ঝাড়াই বাছাই করে যে অবস্থা, রাজনীতির অবস্থা, সেটা সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপডেট হচ্ছেন আইপ্যাক টিমের মাধ্যমে। ফলে এখন যখন অভিষেক কোনো একটা কথা বলবে, তার ওজন আমার কাছে অনেক বেশি। তাতে আমি জানি তোমার দর্শক অনেকে সমালোচনা করবেন আমাকে, কিন্তু আমি তো দিনের শেষে একজন অধ্যাপক। অভিষেক যে মানে সায়েন্সের উপর দাঁড়িয়ে কথা বলতে পারছে আজকের দিনে, আইপ্যাক নিয়োজিত হওয়ার পরে, সেটা পশ্চিমবাংলার আর কোনো বিরোধী দলের নেতা পারছে না, কারণ তাদের কাছে তথ্য নেই। সুজন চক্রবর্তী একটা দাবি করলো, তার দাবির ভিত্তি কী? কিন্তু অভিষেক একটা দাবি করলে তার ভিত্তি হলো অবশ্যই আইপ্যাকটি। এবং তারা দাবি করছে যে 50-এর নিচে বিজেপিকে নামিয়ে দিবে। দেখো, নামিয়ে দিতে পারবে কি না পারবে সেটা তো ভবিষ্যতে বলবে, কিন্তু এটা ফ্যাক্ট যে 2011 সালের আগেই রাজ্যে পরিবর্তনের হাওয়া পরিষ্কার বোঝা যাচ্ছিল। 2011 সালের আগে 2008-এর পঞ্চায়েত নির্বাচনে 50% সিটে সিপিএম হেরে গেছিল। 2009-এর লোকসভা নির্বাচনে সিপিআইএম, মানে বামফ্রন্ট 42টা আসনের মধ্যে মাত্র 15টা আসন পেয়েছিল, বাদবাকি সবই তৃণমূল আর কংগ্রেসের জোট পেয়েছিল, এসএসসি মিলে। এবং 2010 সালের 92টা পুরসভার মধ্যে 55টা পুরসভাতে সরাসরি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, ইনক্লুডিং কলকাতা কর্পোরেশনে 2/3 মেজরিটি নিয়ে। ফলে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে বা পরিবর্তনের রাস্তা তৈরি হয়ে গেছে। 2011 নির্বাচনটা কেবল নামকে বাঁচতে হবে, তাই হলো। ফলে আমরা পরিষ্কার করে যে পরিবর্তন দেখতে পেয়েছিলাম 2008 থেকে 2011-র মধ্যে, সেই রকম কোনো পরিবর্তনের ইঙ্গিত কিন্তু অন্তত নির্বাচনী রাজনীতিতে নেই। এখন সেই রকম কোনো নির্বাচনী রাজনীতিতে বি কেয়ারফুল। ধরো তুমি একটা বলতে, তবে একটা এখানে পজিটিভ পয়েন্ট, মানে পজিটিভ বা বিজেপি তৃণমূলের জন্য নেগেটিভ, তৃণমূল যেভাবে নির্বাচন পরিচালনা করে সেটা কিন্তু মানে যে ভোট লুট করে, মানি পাওয়ার, মাসল পাওয়ার তৃণমূল ইউজ করে। বামেরা অতীতে করেনি, করেছে, কিন্তু 2008 সালে জমি আন্দোলনের পরে
বামেদের কিন্তু কোমর ভেঙে গেছিল, মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে বামেদের কোমর ভেঙে গেছিল, ফলে সেই নন্দীগ্রামে শুভেন্দুকে দাঁড় করিয়ে দিয়ে মমতা জিতিয়ে এনেছিল। ফলে তুমি বুঝতে পারছো তো যে বামেদের কোমর ভাঙার ফলে বামেরা তখন আর মানে তাদের দলকে ব্যবহার করে ভোট লুট করতে পারেনি বা প্রক্সি ভোট দিয়ে ভোটকে প্রভাবিত করতে পারেনি। কি তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলে যে ধরনের মাসুল পাওয়ার আছে, যে বিপুল পরিমাণে টাকা তৃণমূল কংগ্রেসের কাছে আছে, যে ধরনের সরকারি প্রশাসনকে ব্যবহার তৃণমূল কংগ্রেস করছে, তাকে চ্যালেঞ্জ করার মতন জায়গায় বিজেপি কিন্তু নেই। এই ভোট লুট যদি না হতো তাহলে কি তৃণমূল বারংবার এই ভোটে এতটা পরিমাণ জয়? দেখো, আবারও আমি কম্পেয়ার করব, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসাবে সরকারে আসার স্বপ্ন দেখছেন, তখন তিনি হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ভোট পাচ্ছেন। কিন্তু বিজেপি পরীক্ষা বসছে মাত্র 65%, অর্থাৎ বিজেপির মানে সমর্থনের ভিত্তি মাত্র 65, তার মধ্য থেকে তাকে 46-47% ভোট পেতে হবে। আর তৃণমূল কংগ্রেসের কিন্তু 100-র মধ্যে পরীক্ষা দিবে, অর্থাৎ তাদের কাছে মুসলিম ভোটটা তো প্রায় এক কাঠা আছে, 35% মুসলিম ভোট। তারপরে যদি তারা 10% ভোট পেয়ে যায় তাহলেই না কেল্লা ফতে। কিন্তু 10%-এও থামে না, তারপরেও তৃণমূল কংগ্রেসদের মোস্তান বাহিনী নামায়, যে পুলিশ প্রশাসনকে নামায়, যেভাবে গাজোয়ারি করে এবং যেভাবে বিকেলবেলায় মানে প্রক্সি ভোট দেয়, মানে মৃত দ্বিজেনদাও চলে আসেন, অর্থাৎ গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ও ভোট দিয়ে যান, এইরকম মানুষের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তার সংখ্যাগরিষ্ঠ ভোটটাকে ধরে রেখেছে। এখন এইটা না, মানে এটার আবারও বলছি যে বিজেপি মুসলমানদের ভোট পায় না, এটা প্রথমেই মনে রাখতে হবে। মুসলমানরা তীব্র ঘৃণার চোখে বিজেপিকে দেখে, ফলে বুঝতেই পারছো যে বিজেপি মুসলমানদের ভোট পাবে না এবারও। তাহলে 65-র মধ্যে তোমাকে যদি জিততে হয়, তাহলে যে ধরনের রাজনীতি দরকার বিজেপির মধ্যে কিন্তু আমি সেই রাজনীতি এখনও পর্যন্ত আমার চোখে ধরা পড়ছে না। ধরো শুভেন্দু অধিকারী একা নেতা হিসাবে কিছু চেষ্টা করছেন এবং পূর্ব মেদিনীপুরে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছে। পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগই বিজেপি জিতবে, আমি তোমাকে এখন থেকেই বলে দিলাম। মানে তৃণমূল কংগ্রেস ওখানে মানি পাওয়ার মাসল পাওয়ার দিয়েও কিছু করতে পারবে না, কারণ কাউন্টার মানি পাওয়ার মাসল পাওয়ার শুভেন্দু অধিকারীরা আছে, ফলে ওখানে শিয়ানে টক্করে শুভেন্দুই জিতবে। কিন্তু বাকি যে জেলাগুলো, সেই জেলাগুলোতে তৃণমূলের সংগঠনের বিকল্প সংগঠন তৈরি করতে পারেনি। সেখানে তৃণমূল যেভাবে দাঁতনখ মানে খিচে মানে নির্বাচনের নামবে, তাকে কাউন্টার করার মতন জায়গায় কিন্তু বিজেপির নেই। এবং বিজেপি গত বেশ কিছু সময় ধরে যদি দেখো, ইস্যু এসছে, রাস্তায় বিজেপি কই, ওই 2-4টা আন্দোলন, সেটাও শুভেন্দু অধিকারী করে। ধরো আমি তোমায় বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হলো, এটা তো একটা সত্যি বাঙালি জীবনে শিহরণ করার মতন ঘটনা। কিন্তু তুমি দেখো শুভেন্দুর একটা মিছিল ছাড়া এবং রাজ্য স্তরে বিজেপি নেতাদের কিছু বিবৃতি ছাড়া তুমি সারা রাজ্য জুড়ে কোনো আন্দোলন দেখতে পেরেছো? কোনো রাস্তায় বিজেপির কর্মী সমর্থকদের দেখতে পেয়েছো? এমনকি যে রুদ্রনীল কালচারাল ফান্ডের প্রধান, তাকে মানে শুভেন্দু অধিকারী অনুরোধ করেছে যে আপনি মিটিং মিছিল মানে নামুন, সেই মিটিং মিছিলের মতন জায়গাতেও মানে রুদ্রনীল নেই। এর আগেও কিন্তু অতীতে একাধিকবার দেখা গেছে যে রুদ্রনীল কিন্তু গণ আন্দোলনের মধ্যে নেই, ওই জোর করে শুভেন্দু ডাকলো তখন একটা মিছিলের মধ্যে ঢুকে গেল। না, সেটা আমি বলতে পারবো না। আমি বলছি যে ফুল টাইম একজন সংস্কৃতি সেলের প্রধান, তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন গড়ে তোলার কথা, তিনি কোথায়? তুমি একইভাবে তুমি দেখবে রাজ্যের যে বিজেপির মোর্চাগুলো আছে, সেই মোর্চাগুলোর অস্তিত্ব তুমি কার্যত দেখতে পাবে না। ফাল্গুনি একটা কর্মসূচি করে তো 3 মাস কোনো কর্মসূচি নেই। মানে বিজেপির তোমার গিয়ে মহিলা সেলের কথা বলছি, যুব সেলের তো কোনো গল্পই এখন দেখি না। আর বিদ্যার্থী সেল কখনো কখনো একটু একটা আন্দোলন করেছে, তো তারপরে কোথায়? মানে রাজ্য জুড়ে কোথায়? লোকজনও থাকে না। হ্যাঁ, ফাইন কথা বলেছো, আমি দেখেছি ওদের কর্মসূচিতে কোনো লোকজন নেই।
আর এই যে এতগুলো জেলা, এতগুলো মণ্ডল সভাপতি, তারা নিজের উদ্যোগে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না দুটো কারণে। যে কেন্দ্রীয় নেতারা যতক্ষণ না বলবে, রাজ্য নেতারা ততক্ষণ নড়ে না। রাজ্য নেতারা যদি আবার মানে জেলার নেতাদের না বলে, মণ্ডল নেতাদের না বলে, তাহলে তারাও নড়ে না। এই যে বিরোধী ভূমিকাটা বিজেপি পালন করতে পারছে না। শুভেন্দু হয়তো বিধানসভায় ভূমিকা পালন করে দিচ্ছে, শুভেন্দু হয়তো তার জেলাটায় ভূমিকা পালন করে দিচ্ছে, কিছু কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা হিসেবে যথেষ্টই মানে সরব এবং বলা যায় রাস্তায় আছেন। কিন্তু বাকি বিজেপির দলটা কোথায়? দেখো, বিজেপির এই এই যে নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে আগামী দেড় সপ্তাহে তুমি বিজেপিকে পাবে না। মানে তাদের কর্মসূচি হবে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন সংক্রান্ত, তাকে কেন্দ্র করে। কেন বাবা একই সাথে দুটো কর্মসূচি পালন করতে পারে না? নরেন্দ্র মোদীর জন্মদিন পালন অনেক বেশি ইম্পর্টেন্ট যেখানে বিজেপির শাসন ক্ষমতায় আছে। কারণ শাসন ক্ষমতায় যেখানে আছে, যেই সব রাজ্যে, সেখানে তো সে বিরোধী ভূমিকা পালন করতে পারবে না। ফলে নরেন্দ্র মোদীর জন্মদিনের পালনের মধ্য দিয়ে সে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি, এই তাদের দলের আদর্শ ইত্যাদি প্রচার করতে পারে। কিন্তু পশ্চিমবাংলার মতন জায়গায় যেখানে শাসকের সাথে হেড অন লড়াই হয়, সেখানে কিন্তু তোমাকে নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে যে একের পর এক ইস্যু হয়ে আসছে, সেই ইস্যুতে তোমায় রাস্তায় থাকতে হবে। বিজেপি গত 5 বছর আমাদের সাথে প্রতারণা করেছে। শুভেন্দু অধিকারী আলাদাভাবে আন্দোলন করলেও বিজেপির নেতৃত্ব আমাদের সাথে প্রতারণা করেছে, নাকি সেটিংয়ের জন্য করতে পারেনি? মানে এক ইস্যু কি কম এসছে তুমি আমায় বলো? কিন্তু জেলা স্তরে বিজেপি কোথায়? রাজ্য স্তরে বিজেপি। শুভেন্দু অধিকারী জেলাতে যায়, একটা মিছিল হলো, একটা মিটিং হলো। সুকান্ত মজুমদার একটা জেলায় গেল, একটা মিটিং হলো, মিছিল হলো। বাকি পার্টিটা কোথায়? মানে যে পার্টি মণ্ডল সভাপতি, জেলা সভাপতি নিয়ে বা বিভিন্ন মোর্চা নিয়ে গড়ে ওঠা, সেই পার্টি সংগঠনটা কোথায়? ফলে দিনের শেষে তোমায় আমি বলছি যে এক তো ইলেকট্রাল পলিটিক্সের পরিবর্তনের কোনো ইঙ্গিত আমরা পাইনি, এটা পরিষ্কার তোমায় বলতে চাই। দ্বিতীয় যেটা, যে শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিয়েছে, সেটা কিন্তু রাজ্য স্তরে বিজেপি কোনো নেতা, মণ্ডল স্তরে কোনো নেতা বা জেলা স্তরে কোনো নেতার মধ্যে দেখতে পাইনি। মোর্চাগুলো কার্যত বলা যায় যে ঘরবন্দি, অর্থাৎ বিজেপির শাখা সংগঠনগুলো কার্যত ঘরবন্দি। এইরকম একটা অবস্থাতে যারা 65-র মধ্যে মানে পরীক্ষা দেবে, যারা 100-র মধ্যে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই, কারণ মুসলমানরা তাদেরকে ঘৃণা করে, ফলে সেই দল শেষ পর্যন্ত কতটুকু লড়াই করতে পারবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রজেকশনটাই কারেক্ট হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি তোমায় বলছি, কেন্দ্রের স্তরে অবশ্যই একটা উদ্যোগ আছে, কিন্তু সেই উদ্যোগটা কখনো কখনো মনে হয় হাফ হার্টেড, পূর্ণাঙ্গ মানে প্রচেষ্টা নেই।